আচ্ছা, এটার মধ্যে যেটা হচ্ছে রেনাল ট্রান্সপ্ল্যান্ট লেখা উপরে, হ্যাঁ, এবং প্রথম পাতার যেটাকে বাঁকা করে লেখা আছে সেটা হচ্ছে ইফেক্ট অফ সিকেডি অন রিজিওনাল অ্যানেস্থেসিয়া। এই শীটটা থেকে হচ্ছে পড়বো। এখানে রেনাল ট্রান্সপ্ল্যান্ট লিভিং ডোনারটা নাই, ক্যাডাভারিক ডোনার এবং নন ট্রান্সপ্ল্যান্ট রেনাল ট্রান্সপ্ল্যান্ট একটা পেশেন্টের অন্যান্য সার্জারি করলে কি কি হতে পারে সেগুলা নিয়ে হচ্ছে বলা হয়েছে। আচ্ছা, শীটটা একটু দেখি। আর এই মধ্যে যে কোয়েশ্চেন গুলো আছে, এগুলো বেসিকলি হচ্ছে ইউরোলজির পেজবির কোয়েশ্চেন গুলো আসছে। আর যেগুলো হচ্ছে হাতে লেখা বা ইয়া করা লেখা, ওগুলো হচ্ছে আমরা মূলত চ্যাট জিপিটি থেকে নিয়েছিলাম, ওখান থেকে দেখে দেখে লিখছি। আচ্ছা, তাহলে উম, মানে প্রথম কোয়েশ্চেনটা মুখস্থ করে নিও, যে ইফেক্ট অফ সিপিডি অন রিজনাল অ্যানেস্থেসিয়া। এরপরে দেখো, দুই পাতা পরে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে পেশেন্ট অন হিমোডায়ালাইসিস, নেক্সট ম্যানেজমেন্ট প্ল্যান কি। এটা আমি দেখলাম ইয়াতেও আছে, আহ যে বলে ভিউ পয়েন্টেও আছে। ভিউ পয়েন্টেও আছে এখন। ভিউ পয়েন্টও হচ্ছে চ্যাট জিপিটির কাছ থেকে নিচ্ছে, মোটামুটি সেম। এটা ভিউ পয়েন্টের পেজ নাম্বারটা বলে দেওয়া। নাম্বার পেজ। এটা হচ্ছে পেশেন্ট ইএসআরটি আর হিমোডায়ালাইসিস আছে, নেক্সট প্ল্যান কি। আরে মাত্রই তো দেখলাম কোয়েশ্চেনটা। মাত্রই আমি কোয়েশ্চেনটা দেখে বলতেছে ভিউ পয়েন্ট হচ্ছে চ্যাট জিপিটি থেকে লিখছে। কেন লিখছে? আপু, ওই যে শীটটার সেকেন্ড কোয়েশ্চেনটা বলতেছিলাম। প্রথমটা পড়বো না আপু? ওটা মুখস্থ করে নিও। এই যে এটা হচ্ছে তোমার 617 নাম্বার পেজ। ভিউ পয়েন্টটা এই জিনিসটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে মারছে, হ্যাঁ। যে একটা পেশেন্ট ইএসআরডি তে আছে এবং হিমোডায়ালাইসিস পাচ্ছে, তুমি তার নেক্সট প্ল্যানটা কি করবা। 617। কত ভলিউম? তিন তিন। পাইছো? জি আপু, পাইছি। হ্যাঁ, তাহলে ওটা পাশে লিখে রাখো ভিউ পয়েন্ট 617 নাম্বার পেজ। এই কোয়েশ্চেনটা দেখো, দুটো কিন্তু একই রকম। যে একটা পেশেন্ট ধরো চ্যাট জিপিটি থেকে থেকে ঘাটতে গিয়ে আমাদের যেটা লাভ হয়েছে, সেটা হয়েছে আমরা না বুঝতে পারছি যে আমরা কি কি আহ, একটা কোয়েশ্চেনের অ্যান্সার কিভাবে দেওয়া যায়, কত ইলাবোরেটলি দেওয়া যায়। যেমন তুমি নর্মালি চিন্তা করো, একটা পেশেন্ট তোমার ইয়ে হিমোডায়ালাইসিস পাচ্ছে, তুমি তার পরের ম্যানেজমেন্ট প্ল্যান কি করবা। তোমার মাথায় স্বাভাবিকভাবে আসবে যে তুমি হিমোডায়ালাইসিসের পরে তার কিছু ইনভেস্টিগেশন করতে দিবা, সেরাম ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, ক্যালসিয়াম, আর তারপরে হচ্ছে ইউরিয়া, এগুলো করতে দিবা এবং পরবর্তী তার নেক্সট ডায়ালাসিসের প্ল্যানটা করবা যে কবে করতে পারো। তোমার কিন্তু আহ, তখন মনে আসবে না যে আমি এখানে তার অ্যানিমিয়া, তার হচ্ছে নিউট্রিশনাল নিউট্রিশন ঠিক করব, তার অ্যানিমিয়া কারেকশন করব, ইনফেকশন কন্ট্রোল করব, এই ব্যাপারগুলো না আমাদের মাথায় আসে নাই। তো যখন আমরা এরকম চ্যাট জিপিটিতে দিয়ে দেখলাম এবং কোয়েশ্চেনটা এভাবেই আসছে, উত্তরটা ওরা একদম ভাগ ভাগ করে, যেটা আফসানা হাতে লিখছে ওটা একদম পুরোপুরি চ্যাট জিপিটি হুবহু তুলে দিছে। আর ভিউ পয়েন্টে যেটা লেখা আছে ওটা চ্যাট জিপিটিরই অংশ, একটু মডিফাইড করে লিখছে। দুটাই কিন্তু একই রকম দেখতে গেলে। দুটো আমি পড়ে দেখছি, তো এই জন্য বললাম যে দুটো সেম রকম। ধরো আফসানাটা থেকেই পড়ি, যেহেতু এটা আমি আগে আগেরবার পড়ছি, যে রেগুলার ডায়ালাইসিস সেশনটা কত হয় সাধারণত, মানে সপ্তাহে 3 বার করে হয়।
এরপর হচ্ছে যে মনিটরিং এবং ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, তাহলে পেশেন্টের আমরা হচ্ছে কার্ডিওভাস্কুলার স্ট্যাটাসটা মেনটেন করতেছি, মনিটর করতেছি। পেশেন্টের ইলেকট্রোলাইট আমরা কিন্তু কন্টিনিউয়াসলি মেজার করি, প্রতিদিনই মেজার করি। অ্যানিমিয়া কারেকশন করি আমরা, কিন্তু তাকে ফসফেট বাইন্ডার দিই, আমরা তাকে ভিটামিন D3 দিই। এরপর হচ্ছে ইনফেকশন কন্ট্রোল, কারণ এখানে আমরা যখন ডায়ালাসিস একটা পেশেন্ট যায় সে সহজেই ইনফেক্টেড হইতে পারে। তো আমরা এখানে ইনফেকশন কন্ট্রোল গুলা করতেছি, যদি যদি তার এবি ফিস্টুলা থাকে সেটারও কেয়ার নিচ্ছি, প্লাস ভ্যাকসিনেশন দিচ্ছি, নিউট্রিশনাল সাপোর্ট দিচ্ছি, মেডিসিনের ম্যানেজমেন্ট করতেছি, সাইকোসোশ্যাল কাউন্সিলিং এবং এডুকেশন অফ পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি। তাহলে শুধু আমরা এখানে পেশেন্টকে কাউন্সিলিং করবো না, যেহেতু ডায়ালাইসিস বা একটা পেশেন্ট এন্ড স্টেজ রেনাল ডিজিজে আছে, তার পুরা ফ্যামিলি, পেশেন্ট এবং পেশেন্টের ফ্যামিলিকে কাউন্সিলিং করাও কিন্তু আমাদের একটা ম্যানেজমেন্টের পার্ট। এই জিনিসটাই দেখো আমাদের ভিউ পয়েন্টে একদম হুবহু করে এভাবেই তুলে দিচ্ছে। তো যেহেতু ভিউ পয়েন্টে তুলে দিচ্ছে, আই থিঙ্ক এখান থেকে আমরা এটা মানে করতে পারি, আমাদের জন্য ইজি হয়। আচ্ছা, আজ এখন হচ্ছে বেসিক্যালি ট্রান্সপ্ল্যান্টটা নিয়ে একটু বলবো, কারণ ট্রান্সপ্ল্যান্টটা ইটসেলফ অনেক বেশি বড়। তারপরে পেজটা উল্টাও, নোটের যে পেজটা আছে সেটা উল্টাও। এই কোয়েশ্চেনটা হচ্ছে, পরের কোয়েশ্চেনটা হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট পেশেন্টের নন ট্রান্সপ্ল্যান্ট ওটি হবে একটু। আচ্ছা, ট্রান্সপ্ল্যান্ট পেশেন্টের নন ট্রান্সপ্ল্যান্ট ওটি হবে। তাহলে তুমি তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? এখানে দেখো হিস্ট্রির মধ্যে বলতেছে যদি 6 মাসের কম সময় হয়, তাহলে আমি কি করব, যে এখানে আর্জেন্সি আছে কিনা সেটা দেখবো, এবং কারণ এই সময় যদি আমি করি, 6 মাসের মধ্যে আমি করি, তাহলে আমার গ্রাফ রিজেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি 1 বছরের উপরে হয়, তাহলে সেক্ষেত্রে আমার গ্রাফ রিজেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কিন্তু মানে সম্ভাবনা থাকবে কিন্তু সম্ভাবনাটা কমে যাবে। আর একইভাবে ওই যে ডিএসএলআর হ্যাড ড্রোন, মানে পেশেন্টের, আমরা যেভাবে নর্মালি পেশেন্ট অ্যাসেসমেন্ট করি, ডিউরেশন, সিভিয়ারিটি, তারপর হচ্ছে কন্ট্রোল না আনকন্ট্রোল, রিলিভিং ফ্যাক্টর, এগুলো আমি সবগুলো দেখবো। এক্সামিনেশন, ইনভেস্টিগেশন আমরা অ্যাজ ইউজুয়াল যা পড়াশোনা করি তাই। প্রি অপারেটিভ প্রিপারেশনের মধ্যে আমরা বলছি প্রিপারেশনের 4টা জিনিস: কনসেন্ট, জেনারিক প্রিপারেশন, স্পেসিফিক প্রিপারেশন, অ্যান্টিসিপেটেড, পোস্ট অপারেটিভ কেয়ার। এই স্পেসিফিক প্রিপারেশনে দেখো, যেহেতু সে একটা ট্রান্সপ্ল্যান্টের পেশেন্ট, তাহলে তাকে আমার ইমিউনোসাপ্রেসিভ দিয়ে নিতে হবে, বা ইমিউনোসাপ্রেসিভ সে যেটা পাচ্ছিল সেটাকে সে কন্টিনিউ করবে। আচ্ছা, এরপর বলতেছে কি ওরাল ফর্মটা আমি আইভি তে কনভার্ট করবো, আর হচ্ছে তার সেপসিস এখানে হচ্ছে আমার মানে কারেকশন করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা রিসেন্ট কালচার সেন্সিটিভিটি ফর ইনফেকশন এবং অ্যান্টিবায়োটিক প্রোফাইলাইসিস। তাহলে মূলত স্পেসিফিক প্রিপারেশনে যে জিনিসটা সেটা হচ্ছে তাকে আমি অবশ্যই অ্যান্টিবায়োটিক দিয়ে অ্যান্টিবায়োটিক শুরু করব, এবং আগে থেকে হচ্ছে অ্যান্টিবায়োটিক, প্রি অপারেটিভ অ্যান্টিবায়োটিক দিব, এবং হচ্ছে ইমিউনো কি বলে সাপ্রেসিভ হচ্ছে শুরু মানে কন্টিনিউ করব। তারপর দেখো ইন্ট্রা অপারেটিভ, ইন্ট্রা অপারেটিভের মধ্যে কি জিনিস থাকবে, যে আমার এখানে মনে রাখতে হবে পেশেন্টের কিডনি হচ্ছে ট্রান্সপ্ল্যান্টেড কিডনি। তো যেহেতু ট্রান্সপ্ল্যান্টেড কিডনি, তার মানে আমি এখানে কোনো ধরনের নেফ্রোটক্সিক ড্রাগ অথবা নেফ্রোটক্সিক সিচুয়েশনকে আমি মানে অ্যাভয়েড করব। তাহলে আমার প্রথম কথা হচ্ছে আমার যে কোনো স্ট্রেস, কারণ স্ট্রেস যদি হয় তাহলে আমার ক্যাটাকোলামাইন রিলিজ হচ্ছে, তাহলে আমি স্ট্রেসটাকে যতদূর সম্ভব অ্যাভয়েড করব। তো আমার যে সার্জারি টেকনিক হবে এটা হবে মিনিমালি ইনভেসিভ সার্জারি। আর সেখানে আমি কি ইউজ করতে চাই, আমি ইউজ করতে চাই রিজনাল অ্যানেস্থেশিয়া, কারণ রিজনাল অ্যানেস্থেশিয়ার নিজেরই কিছু বেনিফিট আছে স্ট্রেস রিমুভের ক্ষেত্রে। তবে যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, যেমন কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে কোয়াগুলোপ্যাথি যদি তার না থাকে। তারপর হচ্ছে রিডিউসিং ইনজুরি টু দ্য ট্রান্সপ্ল্যান্টেড অর্গান। হুম, অর্গানের ক্ষেত্রে আমি ট্রান্সফার করছি নন নন টক্সিক অ্যানেস্থেটিক এজেন্ট ইউজ করতেছি, অ্যাভয়েডেন্স অফ। দেখো আমি পাশে কিন্তু মানে লিখে রাখছি যেগুলো আমরা রেগুলার ইউজ করে থাকি। এগুলো আমরা কি কি অ্যাভয়েড করতেছি, ড্রাগগুলোর মধ্যে মরফিন, পেথেডিন, এনএসএইড, সেবোফ্লুরেন, এই 4টা ড্রাগ যেগুলো আমাদের ওটিতে আমরা ইউজ করে থাকি। এই ড্রাগগুলো কিন্তু হচ্ছে পেশেন্টের জন্য নেফ্রোটক্সিক, বা পেশেন্ট, এগুলো হচ্ছে নেফ্রোটক্সিক ড্রাগ। তো এগুলো আমরা এখানে ইউজ করতে পারবো না, আমরা এখানে পেথিডিন দিতে পারতেছি না, এনএসআইড দিতে পারতেছি না। আচ্ছা, এবং অ্যামাইনোগ্লাইকোসাইড বা কন্ট্রাস্ট এজেন্ট এগুলো তো আমরা আসলে ইউজ করি না, সেখানে আর মানে মনে রাখার জোর করি নাই।
প্লাস হচ্ছে পেশেন্টকে আমি বলছি যে এটা একটা ট্রান্সপ্লান্টেড কিডনি, সো আমার এখানে পারফিউশনটা মেনটেন করতে হবে। আমার তো যদি হাইপোভলিউমিয়া হয় তাহলে এটা কিন্তু আমার ইনজুরিতে হবে বা ইনসাল্টে পড়বে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার পারফিউশন প্রেশার মেনটেন করলাম, আমি হচ্ছে মনিটরিং করতেছি, একদম আর্টারিয়াল প্রেশারটা মনিটরিং করতেছি। অ্যাভয়েডেন্স অফ কি কি লিখছি, এটা হচ্ছে তোমার হাই সিভিপি, হাই পিট, তারপর হচ্ছে হাই এয়ারওয়ে প্রেশার, এক্সেস এয়ারওয়ে ম্যানিপুলেশন। তাহলে এটা হচ্ছে মেইনলি লাং প্রোটেক্টিভ ভেন্টিলেশন টেকনিকে আমরা দিই। লাং প্রোটেক্টিভ ভেন্টিলেশন টেকনিকটা কি? এটা সাধারণত এআরডিএস এর ক্ষেত্রে আমরা দিয়ে থাকি, যে তার আমরা ভলিউমটা হচ্ছে আমরা কম দিব, আমরা মানে ভলিউমটা হচ্ছে নর্মালি যেখানে আমরা 8 থেকে 10 দেই, সেখানে আমরা এখানে 6 থেকে 8 দিব। আমরা এখানে মানে পিপ পারতপক্ষে ইউজ করব না, আমরা চেষ্টা করব, হ্যাঁ, অ্যাভয়েড করব। আমরা হচ্ছে পেশেন্টের পজিটিভ প্রেসার ভেন্টিলেশনটা হচ্ছে যতটুকু সম্ভব, হ্যাঁ, আমরা সেটা কমায় রাখবো। আচ্ছা, তারপর হচ্ছে স্ট্রিক্ট অ্যাসেপসিস, মানে আমরা যে কোনো টেকনিক করতে যাই না কেন, সিভিলাইন করি অথবা হচ্ছে আর্টারিয়াল লাইন করি, সেখানে আমাদেরকে অ্যাসেপটিক টেকনিক ফলো করতেই হবে। এটা এই পেশেন্টের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং পোস্ট অপারেটিভ, একটু পেজের মধ্যে উল্টাপাল্টা হয়ে গেছে, মাঝখানে আমার একটা ওই লেখা ঢুকে গেছে, এটা বাদে পটা দেখো। পোস্ট অপারেটিভটা কি? পোস্ট অপারেটিভটা হচ্ছে যে আমার ফ্যাসিলিটি হচ্ছে, মানে একটা ভালো, অবশ্যই এটা একটা আইসিইউ তে না হলে এইচডিইউ তে সে মেনটেন করতে হবে। অ্যানালজেসিয়া, যেহেতু আমি তাকে এনএসএআইড, মরফিন, প্যাথেডিন দিতে পারতেছি না, সেক্ষেত্রে আমার এখানে হচ্ছে আমি অন্য কোনো ওপিয়েড ইউজ করতে পারি, আমি ব্লক ইউজ করতে পারি। হ্যাঁ, আর হচ্ছে তোমার রিজনাল ব্লক আমি ইউজ করতে পারি, বা হচ্ছে পেরিফেরাল ব্লক, আমার সিচুয়েশনের উপর ভিত্তি করে। আর এটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন অফ মানে অ্যাডিশনাল স্টেরয়েড ডোজ, মানে স্টেরয়েডটা হচ্ছে আমি এখানে যেটা দেব সেটা কিন্তু আমার লং টার্মের জন্য না, আমার একদম জাস্ট পেরি অপারেটিভ ফেজটাকে সে কারেকশন করবে। কারণ যেহেতু পেশেন্ট ইমিউনো সাপ্রেসিভ শেপে আসে, অবভিয়াসলি সেটা স্টেরয়েডের মধ্যেই তার কাভারেজ থাকার কথা। ওই কাভারেজটা চিন্তা করে আমরা স্টেরয়েডটা দিচ্ছি, প্রোলং স্টেরয়েড আমরা দিচ্ছি না। তাহলে এটা হচ্ছে আমার অ্যাজ আ হোল একটা পেশেন্টের যে ট্রান্সপ্ল্যান্ট হয়ে আসে, মানে ট্রান্সপ্ল্যান্ট একটা পেশেন্ট অন্য একটা সার্জারির জন্য আসছে, সেটা নিয়ে কথাবার্তা। তাহলে আমি কি বলতেছি, এখানে আমরা ওটিটা রাখবো মিনিমালি ইনভেসিভ করে। তার প্রিপারেশন, তার নর্মালি সবগুলা হিস্ট্রি সেম থাকবে, শুধু দেখবো ডিউরেশনটা 6 মাসের কম হলে আমি ওটি করব না, যদি একদম না আর্জেন্ট হয়। মিনিমাম 1 বছরের বেশি হইতে হবে। আর হচ্ছে আমরা এখানে ইনভেস্টিগেশন, এক্সামিনেশন সেম থাকবে। প্রিপারেশনের ক্ষেত্রে আমি তাকে ইমিউনো সাপ্রেসিভ শুরু করব, অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস দিয়ে নেব। সার্জারি টেকনিক আমার হইতে হবে এমআইএস, এবং আমি এখানে রিজিওনাল টেকনিক ফলো করার চেষ্টা করব। আমি এখানে কোনো নেফ্রোটক্সিক ড্রাগ দিব না, কোনো নেফ্রো মানে কোনো টক্সিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করব না কিডনির জন্য। যেমন হচ্ছে আমি কোনো হাইপোভলিউমিয়া করব না, তাহলে আমার যেন পারফিউশন ঠিক থাকে। তো পারফিউশন ঠিক থাকতে হলে আমার হচ্ছে বিপি ঠিক রাখা লাগবে। বিপি ঠিক রাখতে হলে আমার ফ্লুইডের ম্যানেজমেন্টটা হচ্ছে অপটিমাল হইতে হবে, বেশিও করা যাবে না, কমও করা যাবে না, যাতে আমার আউটপুটের দিকেও, ও একটা জিনিস এখানে মেনশন করা না, সেটা হচ্ছে আউটপুট। তাহলে আউটপুট কিন্তু আমার খেয়াল রাখতে হবে। এবং এখানে আমরা সাধারণত 0.5 ml, তো আমরা ইনজেন 0.5 থেকে 1 ml বলি, আমরা এখানে একটু বাড়ায় রাখবো, মানে 1 ml এর দিকে রাখবো, কারণ 0.5 ml তো নর্মাল কিডনি, তার কিডনি তো ট্রান্সপ্ল্যান্টেড, এই জন্য হচ্ছে আমরা একটু বাড়ায় রাখতাম। লাস্টলি হচ্ছে, যেহেতু আমরা অ্যানালজেসিক্স এর মধ্যে ওপিয়েড ইউজ করতে পারতেছেন, তাহলে সেক্ষেত্রে আমরা ওপিয়েড হিসেবে ধরো রেমিফেন্টানিল ইউজ করতে পারি, ফেন্টানিলটা দিতে পারি, অথবা হচ্ছে আমি পেরিফেরাল কোনো ব্লক দিতে পারি, রিজনাল টেকনিক ইউজ করতে পারি। হ্যাঁ, এই মানে অন্য কোনো এনএনসাইড দিতে পারি। এই এই গুলা ইউজ করবে, এবং পেশেন্টকে আমরা স্টেরয়েড দিব, তবে এই স্টেরয়েডটা হচ্ছে আমার অপটিমাল হবে, এটা আমার প্রলং ইউজ এখানে হবে না, মানে এটা আমার হচ্ছে আইসিইউর যে দীর্ঘদিন ইউজ সেটা হবে না। এটা আমরা জানি যে স্টেরয়েড যদি পেশেন্ট আগে থেকে পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই যে সিওপিডি ব্রঙ্কিয়াল অ্যাজমাতে বলছিলাম যে স্টেরয়েডের কনভার্সন হয়, বা মনে আছে কিনা, সুপারফিশিয়াল, মাইনর, মডারেট, মেজর, এবং হচ্ছে 0, 25, 75, 100, তারপর হচ্ছে আইসিইউ। হ্যাঁ, তাহলে ওই হিসেবে আমরা স্টেরয়েড কাভারেজে পেশেন্টকে রাখবো। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের একটা তো ট্রান্সপ্লান্ট। এটা কোথায় স্টেরয়েডেরটা? স্টেরয়েডটা আমি বলতেছি, এটা হচ্ছে তোর ওই যে আমরা সিওপিডি ব্রঙ্কিয়াল অ্যাজমায় পড়ছিলাম লং কেসে। বুঝছিলাম যে ওইটা। হ্যাঁ, ওটা।
ওখানে যে স্টেরয়েডের যে কনভার্সন ছিল সেটা এখানে মেনশন করছি। আচ্ছা, তারপর দেখো যেটা বলতেছিলাম যে মাঝখানে যে আমার একটা লেখা ছিল যে একেআই সিকেডি এবং ইএসআরডি পার্থক্য, এটা একটা মানে গ্রুপে বা গ্রুপ মানে গ্রুপের কোন একটা ল্যাঞ্জার মধ্যে ছিল, এই জন্য এটা লেখা পড়ে নিও এটা। এখানে যা যা আছে মোটামুটি সব কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে লেখা। তারপরে আসো আরেকটা জিনিস, সেটা হচ্ছে এরপর আসো তাহলে রেনাল ট্রান্সপ্লান্টের মধ্যে আরেকটা হচ্ছে আমাদের আম, আমাদের আইসিইউ তে একটা হয়ে গেছে, সেটা হচ্ছে ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট। হ্যাঁ, ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট লিভিং ডোনার থেকে আমরা করে থাকি ইউজুয়ালি, আর ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট অ্যান্ড ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট কয়টা হয়েছে এ নিয়ে? দুই দুইটা না তিনটা হয়েছে? দুইটা হয়েছে মনে হয়, একটা তো ছিল ওই মেয়েটা, আরেকটা মনে হয় হয়েছিল। আরেকটা আহ, হয়েছে আপু। আরেকটা হয়েছে না ক্যাটাবারিক ট্রান্সপ্লান্ট, দুইটা হওয়ার কথা, দুইটা দুইটা তিনটা হয়েছে কিনা খেয়াল নেই, বাট দুইটা হয়েছে শিওর। না, আচ্ছা তিনটা হয় না আপু, তিনটা হয় না। আচ্ছা, ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টের মধ্যে দেখো এখানে লিখতে হচ্ছে তোমার অ্যাডভান্টেজ অফ ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট। মানে তাহলে ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টের তো সুবিধাগুলো কি কি, জাস্ট হচ্ছে একটু হেডলাইন গুলা পড়বা, ভিতরে পড়ার দরকার নাই। মানে সুবিধাগুলো একটু আমি বাংলায় বলে দিই। সুবিধা হচ্ছে তুমি ধরো একটা ক্যাডাভার থেকে, প্রথম কথা যে সহজ বিষয় যে একটা ক্যাডাভার থেকে আমি অনেকগুলা অর্গান নিতে পারতেছি, এক। দুই নাম্বার হচ্ছে আমার কিন্তু আমার হচ্ছে এখানে তোমার ইয়ার সুবিধা আছে, কিন্তু সমস্যা হচ্ছে এটা টাইম বাউন্ড। তোমাকে অর্গান এভেইল করার জন্য প্রত্যেকটা অর্গানের হচ্ছে নির্দিষ্ট সময়সীমা আছে, ওর মধ্যে নিতে হবে। তারপরে হচ্ছে তোমার বলতেছে এখানে তোমার বিশেষ করে ডোনারের যে, যেহেতু এটা ডিজিজ পার্সন থেকে আসতেছে, ফলে বলতেছে এখানে ডোনারের রিস্ক কিন্তু থাকে না। আচ্ছা, এরপরে বলতেছে যে তোমার এখানে ম্যাচিং পসিবিলিটিও নাকি বেড়ে যায়, যেহেতু ডোনারের কোনো ডোনার হচ্ছে মৃত, তাহলে ওই মৃত মানুষ থেকে যখন নিচ্ছি তখন আমাদের হচ্ছে ম্যাচিং যে পসিবিলিটি, মানে ম্যাচ না ম্যাচিং পসিবিলিটি বাড়ে, বিষয়টা ঠিক না, বিষয়টা হচ্ছে ম্যাচ না হলেও কোনো খুব একটা অসুবিধা হয় না। আচ্ছা, তারপরে গুলো হচ্ছে লাস্ট এগুলো হচ্ছে তোমার কমিউনিটি মেডিসিনে পড়াশোনা, সেটা হচ্ছে যে অ্যাডভান্সমেন্ট অফ মেডিকেল নলেজ, পাবলিক অ্যাওয়ারনেস, কস্ট এফেক্টিভ, ইথিক্যাল কনসিডারেশন, হ্যান ত্যান। মানে ইথিক্যাল কনসিডারেশন হচ্ছে তোমার এখানে ইয়া করতে হয়, জানাইতে হয়, ম্যাজিস্ট্রেটের মনে হয় অনুমতি নিতে হয়, বুঝছো? ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটা অনুমতি নিতে হয়, তারপর পেশেন্ট ফ্যামিলির তো কনসেন্ট তো অবশ্যই। আচ্ছা, এর পরের পেজটা ইন্ট্রাঅপারেটিভ হাইপারটেনশন, এটা দরকার না, এটা আমাদের কমন গাইডলাইন আছে। ডোনার নেফ্রেক্ট, আচ্ছা তার আগে আসো ক্যাডাভারিক ডোনার, এটা দেখো 2 পেজ পরে, ডোনার নেফ্রেক্টমি 2 পেজ পরে ক্যাডাভারিক ডোনারের একটা ইয়ে আছে, শুধু ক্যাডাভারিক ডোনার লেখা। হুম। এখানে দেখো ক্যাডাভারিক, এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে দেখো ক্যাডাভারিক ডোনার, যদিও বা ডোনার তো ডিজিজ, তাহলে তার কি করতে হবে, তার কিন্তু কিছু জিনিস আমার মেনটেন করতে হবে, যদিও সে মইরা গেছে তারপর তার কিন্তু আমার, এটা হচ্ছে রুল অফ 100। এস এটাকে বলছে রুল অফ 100, যেখানে এসবিপি 100-র বেশি, পিও2 100-র বেশি, আউটপুট 100 ml/hour, কনসেন্ট্রেশন 100 গ্রাম/ডেসিলিটার, সিভিপি থাকবে 5 থেকে 10, এবং গ্লুকোজ থাকবে 200, <200 mg/dL, এগুলো কিন্তু মেনটেন করতে হবে। তার মানে এগুলো মেনটেন করার জন্য আমার যা যা করা লাগে, এসবিপি, ইউরিন আউটপুট, সিভিপি বাড়ানোর জন্য যা যা করলাম আমার কিন্তু সেগুলো করতে হবে, এক। আবার ইন্ট্রাঅপারেটিভ ফেজে যদিও বা সে ডোনার, তারপরেও হচ্ছে ইন্ট্রাঅপারেটিভ ফেজে পিরিয়ডে তাকে আমার ভোলাটাইল অ্যানেস্থেটিক দিতে হচ্ছে স্টেবিলিটি মেনটেন করার জন্য। তারপর হচ্ছে যে হিমোডিনামিক চেঞ্জ গুলোর জন্য আমার মানে মোটামুটি আমার বললাম তো যে বিপি, আউটপুট এগুলো ঠিক রাখার জন্য আমার যেসব ওষুধ দিতে হবে, আমার নর্মাল একটা লিভিং পার্সনকে আমি যা দিতাম তাকে সেটা দিতে হবে, এবং এখানে মাসেল রিল্যাক্সেন্ট দিতে হয়, যাতে স্পাইনাল রিফ্লেক্সটাকে প্রিভেন্ট করা যায়। মানে হচ্ছে ওটির মধ্যে মানে বডির স্পাইনাল মানে পেশেন্ট ডিজিজ, কিন্তু স্পাইনাল রিফ্লেক্স বলতেছে তার, যেহেতু সে ওষুধগুলো পাচ্ছে, তার স্পাইনাল রিফ্লেক্স অনেক সময় হয়, মানে অনেক সময় বলে না যে মৃত মানুষ নড়ে উঠছে, এইগুলা এই এই সমস্যাটা অ্যাভয়েড করার জন্যই হচ্ছে মূলত মাসেল রিল্যাক্সেন্ট দিতে হবে। আর তাহলে আমি যদি ডোনারের কাছ থেকে, ক্যাডাভারিক ডোনারের কাছ থেকে একটা ভালো কিডনি আশা করি, সেক্ষেত্রে আমাকে আমার কি করতে হবে, রুল অফ 100 ফলো করতে হবে। রুল অফ 100 কি, এটা এইখানে হচ্ছে ডিটেল করে বলা আছে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে তোমার আগের পেজ গুলোতে চলে আসে, সেটা হচ্ছে ডোনার নেফ্রেক্টমি। হ্যাঁ, ডোনার নেফ্রেক্টমি
তাহলে ডোনার নেফ্রেক্টমির ক্ষেত্রে ডোনার হচ্ছে কয় প্রকার? ডোনার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমার ক্যাডাভারিক ডোনার, একটা হচ্ছে লিভিং ডোনার। ক্যাডাভারিক ডোনারের কথা আমরা বললাম, আমরা রুল অফ 100 ফলো করব, পেশেন্টকে মেনটেন করব। এখানে দেখো প্রিপারেশনের ক্ষেত্রে একদম সুন্দর করে যেভাবে আমরা প্রিপারেশন বলি একদম ওভাবেই করে লেখা, এবং ট্রাস্ট মি যে পরীক্ষার সময় আমরা কিন্তু এভাবেই লিখছি, যতগুলো প্রিপারেশন দিছে সবার ক্ষেত্রে একই কথাই লিখছি, মানে হেডিং ঠিক রাখছি, ভিতরে জিনিসপত্র ওলট পালট, বাট হেডিং সেম সবার জন্য। ওই যে বললাম ফরম্যাটে ফলাইছি, সবগুলাকে ফরম্যাটে ফলাইছি। আচ্ছা, তাহলে প্রোভাইডিং কনসেন্ট জেনারেল প্রিপারেশনে গেল, ফার্স্টিং গুলো টেইলার অ্যাডভাইস রিগার্ডিং, তার হচ্ছে এরপরে আমি আইভি হাইড্রেশন দিলাম, প্রি মেডিকেশন করলাম, তারপর হচ্ছে ওখানে বলতেছে আমি ক্যানুলা করে রাখলাম এবং নন ইনভেসিভ মনিটরিং গুলো শুরু করে রাখলাম। নন ইনভেসিভ মনিটরিং কথা এখানে না লিখলেও অসুবিধা নাই, দেখার দরকার নাই, নন ইনভেসিভ মনিটরিং আমরা তো একদম শুরু থেকে শুরু করব না। আচ্ছা, অ্যানেস্থেটিক কনসিডারেশনের মধ্যে এখানেও কিছু কিছু জিনিস আমরা মেনটেন করতেছি এবং কিছু জিনিস আমরা অ্যাভয়েড করতেছি। যেহেতু তার কাছ থেকে আমরা কিডনিটা নিব, তাহলে তার ক্ষেত্রে আমরা কোনো নেফ্রোটক্সিক ড্রাগ দিব না, যদি বা আমরা দিয়ে ফেলি। আচ্ছা, নেফ্রোটক্সিক ড্রাগ দিব না। এবং কি কি করতেছে দেখো, অ্যাভয়েডের পাশে আমি একসাথে একটা গোলা দিচ্ছি, যে অ্যাভয়েডের মধ্যে হচ্ছে ভ্যাসো কনস্ট্রিক্টর দিব না, হাইপোভলিউমিয়া হাইপোটেনশন করতেছি না, হাইপোথার্মিয়া করতেছি না। ড্রাগস এর মধ্যে ওই চারটা ড্রাগ, মরফিন, পেথেডিন, সেভোফ্লুরেন আর এনএসএড, এগুলো আমরা দিচ্ছি না। আচ্ছা, তারপরে আসে উপরে যে এখানে হচ্ছে আমরা নর্মাল পারফিউশন প্রেশার বা মেইন আর্টারিয়াল প্রেশার মেনটেন করতেছি, যাতে কিনা আমার ইউরিন আউটপুট থাকে হচ্ছে মোর দেন 2 ml, মোর দেন বা ইকুয়াল টু 2 ml পার কেজি পার আওয়ার। এই জিনিসটা ইম্পর্টেন্ট, মানে আমাদের 1 ml বলছিলেন না একটু আগে, এখন হ্যাঁ, এটা কি 2 ml হবে? এটা হচ্ছে মানে আহ কিছু অনেমে বলছি ক্যাটাবারিকের ক্ষেত্রে। ওই যে ওই, না না, না ওই আপু, শুরুর দিকে। ইউএসআরডি, ইয়ে স্যার, ওটা ইএসআরডিতে। ইউএসআরডি পেশেন্ট ডায়ালাইসিস পাচ্ছে। ও ওই যে ওটা হচ্ছে মানে এটা কি অন্য সার্জারি যদি হয় সেক্ষেত্রে 1 ml, কিন্তু যদি রেনাল ট্রান্সপ্লান্ট রেনাল সেক্ষেত্রে 2 ml, ট্রান্সপ্লান্টের না? ক্ষেত্রে 2 ml, হ্যাঁ। মানে আমি বলছিলাম যদি ধরো পেশেন্ট হচ্ছে ট্রান্সপ্লান্টেড মানে ইএসআরডি তে যে যাচ্ছে, তার তো আমরা একটু মানে ইএসআরডি না, এটা ট্রান্সপ্লান্টেড পেশেন্ট, নন ট্রান্সপ্লান্ট ওটির কথা ক্ষেত্রে বলছিলাম, যে ট্রান্সপ্লান্টেড পেশেন্ট নন ট্রান্সপ্লান্ট ওটিতে যাচ্ছে, মানে অন্য কোনো ওটি হচ্ছে, তাহলে তার তো এমনিতেই আমার কিডনিটা তো অন্য জায়গা থেকে না, তাহলে তার ক্ষেত্রে আমরা আমাদের যে নর্মাল রেঞ্জের যে হায়ার নর্মাল রেঞ্জের যে হাই এন্ড, সেখানে আমরা তাকে রাখবো। আর ডোনারের ক্ষেত্রে হচ্ছে ডোনারের আমরা মানে রেনাল পারফিউশন যাতে খুব ভালো হয়, এই জন্য হচ্ছে আমরা বিপিটাকে মেনটেন করতেছি 70 থেকে 90 এর মধ্যে। মিনারের প্রেশার যেখানে আমার মিনারের প্রেশার তো আমার হচ্ছে 60-65 মেনটেন করলে না, তাহলে 70 থেকে 90 এর মধ্যে রাখতেছি, যাতে আমার আউটপুটটা হচ্ছে বেশি থাকে। কত? এটা হচ্ছে 2 ml পার কেজি পার আওয়ার। আচ্ছা, এরপর বলতেছে যে যখন আমরা রেনাল হারভেস্টিং করতেছি, হারভেস্টিং মানে কি? হারভেস্টিং মানে হচ্ছে ফসল তোলা। মানে যখন আমরা রেনাল হারভেস্টিং করতেছি সেই সময়টাতে কিছু কিছু মানে ফেজ আছে, এগুলো বলবো আমরা পরে, তখন আমরা ম্যানিটল দিচ্ছি 0.5 থেকে 1 গ্রাম পার কেজি হিসেবে ম্যানিটল দিচ্ছি। তারপর দেখে এখানে দুটো জিনিস দিচ্ছে, যে ওয়ার্ম ইসকেমিক টাইম আর এটা হচ্ছে কোল্ড ইসকেমিক টাইম। তো ওয়ার্ম ইসকেমিক টাইম ডোনারের ক্ষেত্রে কি, যে যখন আমি ভেসেল ক্ল্যাম্প করছি, এটা কিন্তু লিখে অনেক সময় দেখবো আমার বোর্ডে, যে ভেসেল ক্ল্যাম্প করছি এবং হচ্ছে কোল্ড সলিউশনের মধ্যে হচ্ছে দিয়ে এটাকে পারফিউশন করতেছি, তখন এটাকে বলতেছি আমরা ওয়ার্ম ইসকেমিয়া 3 থেকে 5। আর ওয়ার্ম ইসকেমিয়া রিসিপিয়েন্টের জন্য কি, যখন কিডনিটা আমরা রিসিপিয়েন্টের গায়ে দিচ্ছি আপ টু দা ভাস কমপ্লিশন অফ দা অ্যানাস্টোমোসিস, এটা হচ্ছে ওয়ার্ম ইসকেমিয়া রিসিপিয়েন্টের। আচ্ছা, এরপরে আসো পরের পেজে, দেখো যে এখানে এটা জাস্ট জানার জন্য, ওয়ার্ম ইসকেমিয়াটা এখানে কোথাও রিলেটেড না, জাস্ট নিচে জানার জন্য। তারপর দেখো পেশেন্ট, আমরা বলছি প্রিপারেশন এবং ইভালুয়েশনের ক্ষেত্রে হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, মানে এখানে সব যেহেতু এটা একটা মেজর অপারেশন, মেজর মানে অতিমাত্রায় মেজর অপারেশন, তাহলে সেক্ষেত্রে আমরা সব ধরনের ইনভেস্টিগেশন করব। আর প্রি মেডিকেশনের ক্ষেত্রে পেশেন্টকে আমরা অ্যাংজিওলাইসিস করব। আচ্ছা, ইন্ডাকশনে দেখো নর্মাল যেভাবে ইন্ডাকশন গুলো লেখা যায়, ফেন্টানিল 2 to 3 ml পার কেজি, এভাবে ডোজ সহ লিখবা। ডোজ ছাড়া কোনো ড্রাগ লেখা মানে সিগনেচার করলে যেমন ডেট টাইম ডেট দিতে হয়, তেমনি ড্রাগ লিখলে ডোজ লেখা উচিত, না লিখলে হবে না। আচ্ছা, তাহলে আমি প্রোপোফল, ফেন্টানিল, সাক্সা দিয়েও সাক্সা আমরা দিতে পারবো, কোনো অসুবিধা নাই। রোকুরিনামও দিতে পারবো।
মেনটেনেন্স কি? মেনটেনেন্স হচ্ছে যেহেতু সেভোফ্লুরেন আমরা দিচ্ছি না, তাহলে আমরা এখানে আইসোফ্লুরেন দিয়ে মেনটেন করতেছি। আর অ্যানালজেসিসের জন্য আমি তো পেথিডিন বা এনএসআইড দিতে পারতেছি না, সেক্ষেত্রে আমি দিব হচ্ছে ফেন্টানিল। আচ্ছা, ফ্লুইডটা কিভাবে রাখতেছি? ফ্লুইডটা দেখো, ফ্লুইডটা হচ্ছে 10 to 20 ml/kg। এখানে দেখো আর কিছু স্পেশাল জিনিস আছে। স্পেশাল জিনিস কি? যখন আমাদের বিফোর রেনাল আর্টারি ক্ল্যাম্পিং, তার আগে দিতে হয় হেপারিন 100 ইউনিট/kg হিসেবে, রেনাল আর্টারি ক্ল্যাম্প করার আগে। আচ্ছা, যখন ডিসেকশন করতেছি, মানে যখন আমরা ফসলটা কেটে তুলতেছি, ওই সময়টাতে আমি দিব ম্যানেটল। তাহলে ওটাকে বলতেছি আমরা কি? হারভেস্টিং। ওই সময় আমাদের ম্যানিটলটা আমরা দেওয়া শুরু করবো 0.5 থেকে 1 বা 1 থেকে 1.5, যে কোনো একটা রেঞ্জ বললেই হবে। আচ্ছা, এরপরে বলতেছে যে এই ক্ল্যাম্পিং এর আগে আমরা যখন হেপারিন দিচ্ছি, তারও আগে থেকে আমরা কিন্তু ফ্লুসেমাইড দিয়ে আমরা ফোর্স একটা ডায়োরেসিস করবো। তো জিনিসটাকে আমি একটু শর্ট করছি, পাশেই দেখো আমার হাতে একটা লেখা আছে। সেটা হচ্ছে প্রথমত রেনাল আর্টারি ক্ল্যাম্প করার আগে দুটা ড্রাগ দিব, 5 মিনিট আগে দিচ্ছি হেপারিন, 10 মিনিট আগে দিচ্ছি ফ্লুসেমাইড। আর ডিউরিং ডিসেকশন দিব ম্যানিটল। আচ্ছা, এখানে নাইট্রাস অক্সাইড দেওয়া যাবে না, নাইট্রাস অক্সাইড দিতে মানা করে। আচ্ছা, এরপরে দেখো রিভার্সালের ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা নাই। নর্মাল যেভাবে আমরা রিভার্সাল করি সেভাবে রিভার্সাল, কারণ পেশেন্ট তো মানে সে তো ডোনার, সে তো তার তো কিডনি নিয়ে গেছে। পোস্ট অপারেটিভ অ্যানালিসিসের ক্ষেত্রেও আমরা হচ্ছি এখানে যে মানে আহ, তার যেহেতু একটা কিডনি নাই, হ্যাঁ, মানে তাকে আমরা এনএসআইড দিতে পারি, অসুবিধা নাই। কিন্তু যেহেতু তার একটা কিডনি নাই, সেই হিসেবে তাকে আমরা আসলে ওই নেফ্রোটক্সিক ড্রাগ গুলো অ্যাভয়েড করবো। নেফ্রোটক্সিক ড্রাগ গুলো অ্যাভয়েড করে আমরা যেভাবে অ্যানালজেসিয়া মেনটেন করা শিখছি, প্রিএমটিভ অ্যানালজেসিয়া, ব্লক, পেরিফেরাল ব্লক, এগুলো হচ্ছে আমরা দিলাম। আচ্ছা, এরপরে এখানে আহ এটা গেল হচ্ছে আমাদের ডোনারের কথা। এবার আসো রিসিপিয়েন্ট। এনএসআইড এটা তো মনে হয় কাটা, তাই না? হ্যাঁ, এনএসএড কাটা, এনএসএড কাটা। আচ্ছা, এখন রিসিপিয়েন্ট, রিসিপিয়েন্টের ওটিটা ইয়াতে লেখা আছে, তোমার ভিউ পয়েন্টে লেখা আছে, কিন্তু ভিউ পয়েন্টের লেখাটা তো হচ্ছে, তো ডিএনবি থেকে পড়ছিলাম। আমি কি ডিএনবিটা বলবো নাকি এটা একটু পড়ে দেখবো? কি আপু, কোনটা? ট্রান্সপ্ল্যান্টের রিসিপিয়েন্টেরটা আমি ডিএনবি ওটা থেকে আপনি পড়ছি। ডিএনডি করলে আপনি ডিএনডি বলেন, ডিএনডি লেখাগুলো গুছান। হ্যাঁ, মানে এখানে একটা জিনিসগুলো আমি আসলে পড়ি নাই বলে আমার কাছে একটু কনফিউশন লাগতেছে। কিছু কিছু জিনিস মিল আছে, আর কিছু কিছু কোথায় জিনিস। ভিউ পয়েন্ট আপু? হ্যাঁ, আর কোথায়, মানে কোন বিষয়ের কথা বলতেছেন? ওই যে ভিউ পয়েন্টেও তো আছে, ভিউ পয়েন্টেও তো লিখছে এখন। এটা হচ্ছে তোমার ভিউ পয়েন্টের এই যে কত নম্বর পেজ, 622-এ লেখা আছে, কিন্তু এরকম গুছানো লেখা নাই আর কি। ভিউ পয়েন্টের লেখা খুব যে গোছানো না, যার কারণে আমার মনে হয় ডিএনডি ভালো হচ্ছে না। আচ্ছা, প্রথমত তাহলে, আচ্ছা যেহেতু আমি ইয়া থেকেই বলতেছি, এখান থেকে হচ্ছে তোমাকে ডিএনবি থেকে বলতেছি, আমি তো ছবিটা তুলে দিব। তোমরা ছবিটা যেটা করবা, কত আহ, নম্বর পেজ আপু? হ্যাঁ, ডিএনডি কত নম্বর পেজ? ডিএনবি আছে। আছে, আমার আছে। হ্যাঁ, 1331, 1331। কম্পিউটারে তো মনে আছে আপনার? আমার সফট কপি আছে, হার্ড কপি নেই। 1331 হ্যাঁ, পেজটা খোল, খুলছিস? হ্যাঁ, দুজনেই হ্যাঁ, খোল। জি। বুঝতেছি। হ্যাঁ, দেখো ওখানে শুরু থেকে একদম শুরু করি। রেনাল ট্রান্সপ্লান্টের টাইপস অফ রেনাল ট্রান্সপ্লান্ট আমরা পড়ছি, ইন্ডিকেশন পড়ার আমাদের দরকার নেই, এটা ভিউ পয়েন্টে সুন্দর মতো আছে। কন্ট্রা ইন্ডিকেশন বাদ, সার্জিক্যাল কনসিডারেশনও বাদ। প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টে একটা, প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টে হচ্ছে, এটাও আমাদের এখানে লাগবে না।
হ্যাঁ, প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট তো বাদ। আচ্ছা, এরপরে হচ্ছে পেশেন্ট অন, কারণ প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে আমরা কি করবো, হিস্ট্রি নিব, হিস্ট্রি যেভাবে আমরা ফর্মেট সাজাইছি সেভাবে নিব। মশা ঢুকছে। আর এটা হচ্ছে তোর তোমার হিস্ট্রি নিব, এক্সামিনেশন করবো, ইনভেস্টিগেশন করব। তাহলে হিস্ট্রির মধ্যে আমরা যেভাবে যে ফরম্যাটে ফালাইছিলাম সেই ফরম্যাটে নিব। আর ইনভেস্টিগেশনে যেহেতু মেজর সার্জারি আমরা এখানে সব করব। তার সাথে এখান থেকে দুটো জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে তোমার 1334 নাম্বার পেজে আসো, দেখো ল্যাব ইনভেস্টিগেশন। ল্যাব ইনভেস্টিগেশন ওখান থেকে হচ্ছে আমাদের কি আসবে, এইচএল এর টাইপিংটা অ্যাড করতে হবে। এইচএল এর টাইপিং, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ভাইরাসের কালচার, ভাইরাসের হচ্ছে সেরোলজি দেখতে হবে, সিএমবি, ইপস্টেন বার ভাইরাস, হেপাটাইটিস, ভ্যারিসোলা জোস্টার। আচ্ছা, তাহলে এখান থেকে শুধু ল্যাব ইনভেস্টিগেশনটা দেখতেছি। আর ওই আগের পেজে যে 1333 পেজে যে পেশেন্ট অন, মানে প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন, পেশেন্ট নট অন ক্রনিক ডায়ালাইসিস, পেশেন্ট অন ক্রনিক ডায়ালাইসিস, এত তাল করার দরকার নেই, বাদ দাও। আচ্ছা, এরপর দেখো 1334 নাম্বার পেজে অ্যানেস্থেটিক গোল। এটা হচ্ছে নর্মাল। হ্যাঁ, নর্মাল আমরা যেটা গোল সবারই চাই, যে ডেপথ মেনটেন হবে, মাসেল রিল্যাক্স হবে, অ্যানালজেসিয়া মেনটেন হবে, হিমোডিনামিক ঠিক থাকবে, ওগুলাই আসবে। সবগুলা কোনো ধরনের সেম নাই। এইখানে আসো, প্রি অপারেটিভ প্রিপারেশন অ্যান্ড প্রি মেডিকেশন, ওখানে দেখো একটা দাগ দাও, সেটা হচ্ছে অন দ্য ডে অফ সার্জারি। উপরের দিকে, উপরের দিকে ইনফর্ম কনসেন্ট এনপিও স্ট্যাটাস ইজ ভেরিফাইড, তারপর দেখো অন দ্য ডে অফ সার্জারি। পাইছো? হ্যাঁ। পাইছি আপু। ওকে। অন দ্য ডে অফ সার্জারিতে কিছু কিছু টেস্ট চেক করে নিয়ে আসবে সকালবেলাতে। কি কি করবে? সিবিসি উইথ প্লেটলেট কাউন্ট, সেরাম ইলেকট্রোলাইট, তারপরে হচ্ছে পেশেন্টের একদম রিসেন্ট ওয়েট নিবে ওটিতে ঢুকে, আর হচ্ছে ব্লাড সুগার দেখতে। তাহলে এই চারটা রিপোর্ট হাতে নিয়ে, মানে বিশেষ করে সিবিসি আর সেরাম ইলেকট্রোলাইট নিয়ে এসে ঢুকবে, বাকিটা আমরা তো ওটিতেই করতে পারবো। আচ্ছা, তারপরে দেখো যে পেশেন্টের ক্ষেত্রে আমরা বলতেছি, ভেনাস অ্যাক্সেসের ক্ষেত্রে যেখানে আমাদের ফিস্টুলা আছে সেই জায়গাটা আমরা অ্যাভয়েড করব। এবং সেখানে কোনো ফিস্টুলাল যে হাতে আছে এটা অবশ্যই তুমি লিখে দিবা। কারণ তুমি যে জিনিসটা জানো এটা তোমার এক্সামিনারকে জানানো, যে ফিস্টুলা যে হাতে আছে সে হাতে কোনো আইভি লাইন করবো না, সে হাতে কোনো বিপি কাফ লাগাবো না, সে হাতে কোনো প্রেসার দিব না, এবং সেই হাতে একটা বড় করে মার্কিং করব যে এখানে ফিস্টুলা আছে, যাতে অন্য কেউ এখানে ভুলে চাপ না দেয়। তো এটা লিখে দিতে হবে। এরপরে আমরা কি করলাম, যে ট্রান্সফিউশনের জন্য আমরা কমপক্ষে আমরা 2 ব্যাগ ব্লাড রেডি করে রাখলাম। আচ্ছা, পেশেন্ট হচ্ছে আগে থেকে যেসব ওষুধ খাইতো, একমাত্র হচ্ছে সিকিডির পেশেন্ট তো হচ্ছে হাইপারটেনসিভও থাকে, সো অ্যান্টি হাইপারটেনসিভ সে যা যা খেত, এসিই আর এআরবি আমরা যেভাবে নিয়ম ব্লক করা, বন্ধ করা সেভাবে বন্ধ করব। আর হচ্ছে তোমার অ্যান্টি ডায়াবেটিক, সে যদি ওরাল অ্যান্টি ডায়াবেটিক খেয়ে থাকে সেক্ষেত্রে আমরা এটাকে ইনসুলিনে কনভার্ট করব। আর প্রি মেডিকেশনে দেখো আমরা এখানে কি দিচ্ছি, আমরা এখানে অ্যাংজিওলাইটিক দিচ্ছি, আমরা এখানে মিডাজোলাম দিয়ে পেশেন্টকে হচ্ছে অ্যাংজিওলাইসিস করতেছি। আচ্ছা, এরপরে বলতেছে গ্যাস্ট্রোপ্যারেটিক থেরাপি, অ্যাসপিরেশন প্রোফাইলাক্সিস দিলাম, অ্যান্টিবায়োটিক প্রোফাইলাক্সিস দিলাম, এগুলো জাস্ট হেডিং গুলা বড় বড় করে হচ্ছে দাগ দাও, আর কিছু লাগবে না। আচ্ছা, এরপরে দেখো পরের পেজে 1335 নম্বর পেজে চয়েস অফ টেকনিক। চয়েস অফ টেকনিকও বলার কিছু নাই। এখানে আমরা হচ্ছে যদি নিউরোঅ্যাক্সিয়াল তো আমরা কখনো দিব, আমরা জেনারেল সেশনে দিব, তো এখানে বলার, এখানে আর কিছু লিখবো না। মনিটরিং এ আমরা এত কথা না লিখে, মনিটরিং এ আমরা যেটা করে থাকি, এসেনশিয়াল মনিটরিং, অ্যাডিশনাল মনিটরিং, আমরা ওই পথে লিখবো। এবং এখানে আমরা ইউরিন আউটপুটের উপর একটু, মানে ইউরিন আউটপুটের কথাটা হচ্ছে একটু মানে পরিষ্কার করে লেখার চেষ্টা করবো। এরপরে পরে আসো, পাশে আসো, দেখো ইন্ডাকশন। ইন্ডাকশনে লিখে রাখো পাশে বড় করে একটা টান দিয়ে অ্যাজ ইউজুয়াল। মানে নর্মাল পেশেন্টকে আমি যেভাবে ইন্ডাকশন করে থাকি, আমি সেইভাবে ইন্ডাকশন করব। এখানে আমার পেশেন্টের কোনো আরএসআই, কোনো ধরনের ডোজিং এর কোনো চেঞ্জ হবে না। আরএসআই করার দরকার নেই, কারণ পেশেন্ট তো আমার ইমার্জেন্সি না, ইলেকটিভ হয়ে আমার কাছে আসতেছে। তাহলে আমি পেশেন্টকে এখানে যেভাবে করে যেসব ওষুধ দিতাম, মানে এখানে আমি ফেন্টানিল, প্রোপোফল, তারপর হচ্ছে সাক্সা অথবা হচ্ছে রোকোরোনিয়াম, মানে অথবা হচ্ছে আমরা এখানে সিস্যাট্রাকুরিয়াম বা অ্যাট্রাকুরিয়াম আমরা ইউজ করে থাকি। অ্যাট্রাকুরিয়াম থেকে সিস্যাট্রাকুরিয়াম আরো ভালো। তাহলে হচ্ছে আমরা ওগুলা ইউজ করলাম। কিন্তু আমরা এখানে আহ মানে
তাহলে টান দিয়ে লিখে দাও অ্যাজ ইউজুয়াল। এত কথা বলার, বেশি কথা বলার এখানে আমাদের অবকাশ নেই। এখানে পুরো র্যাপিড সিকোয়েন্স দিছে, এগুলো লিখবো না, পেটে হ্যাঁ, এখানে দিচ্ছে আরএসএ। না না দিছে এখানে বলে তো বলছে বলছি। আরএসএ, হ্যাঁ বলছে, তুমি লিখবা না তো, তুমি তুমি বলবা না, তোমার তো হচ্ছে আচ্ছা জিনিসটা মানে অ্যাজ ইউজুয়াল হ্যাঁ বলবো। অ্যাজ ইউজুয়াল, তোমার এখানে লেখা দিয়ে সামনে বহুত আছে। আচ্ছা, এরপর আসো পরের পেজে আসো, পজিশন। পজিশনের মধ্যে ওই যে কেয়ারফুল পজিশনিং হইতে হবে, প্যাডিং করতে হবে প্রেসার পয়েন্টে, এবং হচ্ছে হেভি ফিস্টুলাতে প্রেসার দেওয়া যাবে না। মেনটেনেন্সেও লিখে রাখবা কি অ্যাজ ইউজুয়াল। মেনটেনেন্সে অ্যাজ ইউজুয়াল কি, ওই যে অক্সিজেন দিব, এয়ার দিব, আইসোফ্লুরেন দিব, সেবোফ্লুরেন এখানে দিব না। আচ্ছা, নাইট্রাস অক্সাইড আমার এখানে দেওয়া যাবে, তবে হচ্ছে আমরা এখানে ডোজটা হচ্ছে কমায় রাখবো। আচ্ছা, আর কি জিনিস আমরা দিব না, সেটা হচ্ছে মরফিন পেথেডিন। তাহলে মরফিন পেথেডিন এনএসআইড দেবো, এগুলো আমরা ইউজ করতেছি না। মেনটেনেন্সও অ্যাজ ইউজুয়াল লিখে রাখো, আর কোনো চেঞ্জ নাই। মেনটেনেন্স থেকে দেখো ডান পাশে এক জায়গায় আছে ইন্ট্রাঅপারেটিভ পেশেন্ট মুভমেন্ট, তার নিচে দেখো হেপারিন। হেপারিন বলতেছে কি, হেপারিন 5000 ইউনিট অ্যাডমিনিস্টার করবো প্রায়র টু দ্য ক্ল্যাম্পিং অফ দ্য ভেসেল। তোমরা যেটা করবা, পাশে একটা খাতা নাও বা একটা চিরকুট নাও, ওখানে লিখো ক্ল্যাম্পিং এর আগে হেপারিন 5000 ইউনিট, যেটা বলতেছো ওটা লিখো। ক্ল্যাম্পিং এর আগে হেপারিন 5000 ইউনিট। আচ্ছা, রিপারফিউশনের আগে ম্যানিটল গ্লুকোকর্টিকয়েড, এটিজি। এর আগে এত রিপারফিউশনের আগে ম্যানিটল গ্লুকোকর্টিকয়েড, হুম, এটিজি। ম্যানিটল কটসন, এটিজি। হুম। আর ডিপিজি, এটিজি, এটিজি অ্যান্টি এটিজি, থাইমোসাইড আচ্ছা গ্লোবিউলিন। এটিজি অ্যান্টি থাইমোসাইটোগ্লোবিউলিন, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এটিজি। আর পারফিউশনের সময় হচ্ছে ফ্লুইড ইনফিউশন বাড়ায় দিব, ইনক্রিজ করব। ডিউরিং পারফিউশন ইন কেস ফ্লুইড, তাই তো? রিপারফিউশনের সময় ফ্লুইড ইনফিউশন বাড়ায় দিব। আচ্ছা, লিখছো? তাহলে দেখো এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি যখন পেশেন্ট, আমি এটা হচ্ছে আমার রিসিপিয়েন্ট। তাহলে রিসিপিয়েন্টের আমার তো হচ্ছে কিডনি একটা নষ্ট, তাহলে কিডনি নষ্ট, ওখানে আমি কিডনি বসাবো। তাহলে কিডনি বসানোর আগে আমার তার কি করতে হবে, রেনাল ভেসেল কিন্তু ক্ল্যাম্প করে নিতে হবে। তো যখন আমি ক্ল্যাম্প করতেছি, তার আগে আমি হচ্ছে হেপারিন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর বলতেছে যে আমি যে গ্রাফটা বসাইলাম, এই গ্রাফটে যখন আমি রিপারফিউশন করবো, মানে গ্রাফটের মধ্যে যখন আমি ভেসেল টু ভেসেল কানেকশন দিচ্ছি, তার আগে আমি কি করতেছি, ম্যানিটল দিচ্ছি, গ্লুকোকর্টিকয়েড দিচ্ছি, আর হচ্ছে এটিজি দিচ্ছি। এখন দেখো এখানে ম্যানিটল কতটুকু দিচ্ছি, লিখো। মানে ওখানে দেখো যে ডায়োটিক থেরাপি ইউজ প্রায়র টু অ্যারোগ্রাফট রিপারফিউশন। তারপরে দেখো নিচের পয়েন্টে আছে যে এজেন্ট ইউজ ইনক্লুড ম্যানিটল। তাহলে ম্যানিটলের মধ্যে লিখো কত ডোজ, সেটা হচ্ছে 0.5 থেকে 1 গ্রাম/কেজি। ফিউরোসেমাইডও দেওয়া যায়, হ্যাঁ, ল্যাসিক্সও দেওয়া যায়, বাট রেনাল ট্রান্সপ্লান্টে এটা বলতেছে বেনিফিশিয়াল কোনো এফেক্ট হয় না। মানে এটা যে অসমোটিক ডাইইউরেসিস, এটাই বরং হচ্ছে মোর অসমোটিক পাশে দেখো ম্যানিটল দেওয়ার সুবিধা কি, ম্যানিটল দেওয়ার সুবিধা হচ্ছে সে অসমোটিক ডাইইউরেসিসকে প্রমোট করে এটিএনটাকে কমাচ্ছে এবং রেনাল ব্লাড ফ্লোকে বাড়াচ্ছে। তাহলে এটা আমার সুবিধা হয়। ফিউরোসেমাইডেট আমরা পাচ্ছি না। আর ইমিউনো সাপ্রেসিভের মধ্যে আমি গ্লুকোকর্টিকয়েড দিচ্ছি। গ্লুকোকর্টিকয়েডের মধ্যে আমি সাধারণত বলতেছি কি যে কর্সন, এটা হচ্ছে মিথাইল প্রেডনিসোলোন ব্যবহার করতেছি, কত, 500 থেকে 1 গ্রাম। আর অ্যান্টি থাইমোসাইড গ্লোবিউলিন, এটাও আমি দিই অ্যাডমিনিস্টার শর্টলি। এটা কোনটা দিই সেটা এখন